প্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় বিএনপি কি ঘুরে দাঁড়াতে পারবে, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য রয়েছেন তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রয়েছেন সলিমুল্লাহ খান, অধ্যাপক, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ। এবং ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত 11 গ্রাম। ভেসে গেছে কুমিল্লার 14 গ্রাম উপজেলার 40টি গ্রাম। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় কমেছে লোডশেডিং, অভিমত সুফল ভোগীদের। প্রতি বছর আরও প্রায় 1,500 মেগাওয়াট নতুন সংযোগ দেওয়ার লক্ষ্য সরকারের। প্রশিক্ষণপ্রাপ্ত 3,500 তরুণের তৈরি 500 মোবাইল অ্যাপসের উদ্বোধন। 7 বিভাগে গড়ে তোলা হবে আইটি প্রশিক্ষণ কেন্দ্র। আপিল বিভাগেও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে, আশা অ্যাটর্নি জেনারেলের। বললেন, ফাঁসি ঠেকানো নিয়ে প্রতিবেদন শুধুই অপপ্রচার। এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পুনরায় শুনানির দিন ধার্য করতে হাইকোর্টে দুদকের আবেদন। আমরা এবার চলে আসি আমাদের আলোচনায়। বিএনপিকে নিয়ে আজকে আমাদের আলোচনা। বিএনপি চাপে আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। নানা রকম চাপে। একটা হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে অজস্র মামলা, এবং বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা আছে, এবং দুটি মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে। বিএনপির সাংগঠনিক অবস্থাও খুব খারাপ। এর মধ্যে চেষ্টা করছে বিএনপি ঘুরে দাঁড়ানোর, এবং এই কথা কিন্তু সত্যি যে বিএনপির ব্যাপক জনসমর্থন এখনো আছে। কিন্তু এই সাংগঠনিক ভিত্তি এবং নানাবিধ কারণে দলটি, বিশেষ করে যদি বলা যায় যে সরকারের দিক থেকেও নানা রকম চাপ আছে। বিএনপিকে এর আগে আন্দোলন সেইভাবে করতে দেয়া হয়নি, নানা রকম প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হয়েছে। তো এই সব চাপ অগ্রাহ্য করে বিএনপি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা, আমি অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনার অবতারণা করেছেন, এই প্রশ্নটা আজকে অনেকের মাঝেই উঠছে যে বিএনপি আসলে কি দাঁড়াতে পারবে কিনা। আপনি আপনার আলোচনার প্রারম্ভিক আলোচনায় আপনি বলেছেন যে বিএনপির একটা বড় সমর্থন রয়েছে, এবং আমরা যদি সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব, বিশেষ করে 79-এর ওই ঘটনার, পার্লামেন্টের ঘটনা বাদ দিই, আমরা যদি পঞ্চম সংসদ থেকে এটাকে বেজ ধরি, যেটা আমি বলার চেষ্টা করি সংসদের গণতন্ত্রের দ্বিতীয় যাত্রা, সেখানে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, এই যদি আপনি পার্লামেন্টগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে বিএনপির পক্ষে জনসমর্থন আছে প্রায় 33 থেকে 38 ভাগের মতো। অর্থাৎ 38 ভাগ জনগোষ্ঠী বিএনপিকে সমর্থন করে এবং যা জোটকে সমর্থন করে। ফলে একটা বড় অংশ বিএনপির সমর্থিত জনগোষ্ঠী আমাদের মাঝে আছে। তারা হয়তো সর্বশেষ 5ই জানুয়ারি নির্বাচনে হয়তো তারা অংশ নিতে পারেননি, বা 5 নির্বাচনটা কি হয়েছিল এটা আমরা সবাই মোরাললেস আমরা সবাই জানি। ফলে বিএনপিকে নিয়ে আলোচনা থাকবে, এবং অতীতেও ছিল, আগামীতেও থাকবে। আমি যেটা একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে বাহ্যত একটি দ্বিদলীয় রাজনীতির জন্ম হয়েছে, এবং একটি রাজনীতির নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি জোট, এবং ঠিক অপর দিকে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং তার নেতৃত্বাধীন একটা জোট।
এবং এই দুটো ধারাই বহমান থাকবে অন্তত আরো কিছুদিনের জন্য। মাঝখানে একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছিল জাতীয় পার্টিকে দিয়ে, যার সাথে রাজনৈতিকগতভাবে বিএনপির কোনো বেসিক্যালি কোনো পার্থক্য নেই, কিন্তু সেই জাতীয় পার্টি এখন অস্তিত্বহীনতার মুখে দাঁড়িয়ে আছে। ফলে জাতীয় পার্টি একাদশতম সংসদ নির্বাচনে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। ফলে যে মূল কেন্দ্রবিন্দু হবে বিএনপিকে ঘিরে। এবং আপনি একটা কথা, সত্যি একটা কথাই বলেছেন, বিএনপির সাংগঠনিক নানা জটিলতার মধ্যে দিয়ে বিএনপি যাচ্ছে, বেগম জিয়ার বিচার হতে পারে এবং কোট আনকোট একটা সরকারের এক ধরনের ইনভলভমেন্ট আছে বিএনপিকে দুই টুকরা করা। ফলে এগুলো সবই বাস্তবতা, এগুলো সবই হচ্ছে স্পেকুলেশন, এবং বাস্তবতাটা হচ্ছে যে বিএনপি বেগম জিয়ার নেতৃত্বেই বিএনপি কেন্দ্রীভূত, বিএনপি নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এবং বেগম জিয়াকে বাদ দিয়ে কেউ যদি বিএনপিকে এই মুহূর্তে দাঁড়ানোর চেষ্টা করে বা অর্গানাইজ করার চেষ্টা করে, সেটা খুব ফল দেবে বলে আমার মনে হয় না। কারণ আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যারাই বিএনপি থেকে বেরিয়ে গেছেন, ওবায়দুর রহমান, মান্নান ভূঁইয়া, এরা কেউই কিন্তু সার্ভাইভ করতে পারেননি। যে আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমরা একটু অধ্যাপক সলিমুল্লাহ খানের কাছে যাই। আপনার কি মতামত এই এই ক্ষেত্রে? বিশেষ করে একটু বলবো যে আমরা তো চাই যে বিএনপি অবশ্যই টিকে থাকুক, কারণ বিরোধী দল তো লাগবে। সুতরাং যেহেতু অধ্যাপক রেহমান যেটা বললেন যে দুটি দলই এখন আসলে বাংলাদেশে বিরাজ করছে, সুতরাং একটি দল ক্ষমতায় থাকলে আরেকটি দল বিরোধী দলের ভূমিকা পালন করবে, সেটাই প্রত্যাশিত। এবং সেই ক্ষেত্রে বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে নিশ্চয়ই সবাই দেখতে চাইবেন। কিন্তু পাশাপাশি বিএনপি যে সমস্যাগুলো, একটা হচ্ছে জামাতের সাথে যে সংশ্লিষ্টতা, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে জামাত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারবে কিনা। জঙ্গিবাদের সাথে বিএনপির একটা সংশ্লিষ্টতার অভিযোগও শোনা যায়, যে এর আগের সরকারে থাকার সময় বিএনপি জঙ্গিবাদকে অনেক উৎসাহ দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। এই সমস্ত কাটিয়ে উঠে একটা প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের আদর্শের বিএনপি আসলে গড়ে উঠতে পারবে কিনা, আপনার কি মনে হয়? আমি প্রথমে বলি, প্রফেসর তারেক শামসুর রহমান একটা সঠিক কথা বলেছেন যে একটা দ্বিদলীয় ব্যবস্থার দিকে বাংলাদেশ, আমরা জানি বা না জানি, এগিয়ে গেছে। কিন্তু এটা একটা দুর্ঘটনা নয়। পৃথিবীর প্রায় দেশে দেখা যায় যেখানেই রাজনীতি একটি বিশেষ শ্রেণীর মধ্যে আবদ্ধ হয়, তখন সেই শ্রেণী তার প্রতিনিধি হিসেবে দুই দল বা কখনো কোনো দুইয়ের বেশিও হয়। যেমন আমরা এটা ইংল্যান্ডে দেখছি, আমরা বড় দেশগুলির মধ্যেই বলছি, আমরা আমেরিকায় দেখছি দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠেছে। প্রথমে আমেরিকা যখন স্বাধীন হচ্ছিল তখন সেখানে দল ব্যবস্থাই ছিল না। তো সেই হিসেবে বলছি, আমরা বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল, আওয়ামী লীগের মধ্যে আগে কি সমস্যা আছে এটা যদি আমরা বিচার না করি তাহলে বিএনপি বোঝা যাবে না। আমি বলছি, আমি যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের ব্যর্থতার ফল। কিভাবে ব্যর্থতা হচ্ছে? এইভাবেই, লোকে মনে করেছিল কি আওয়ামী লীগ ভেঙে জাসদ বেরোবে, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল আওয়ামী লীগ যে পথে গেছে জাসদ তার চেয়ে খারাপ পথে গেছে। ফলে বিএনপির উদ্ভব হয়েছে। সম্প্রতি একটা নতুন বই বেরিয়েছে, বেরোচ্ছে, বিএনপির আমলনামা নামে। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব লিখেছেন, আমি কিছু অংশ তার পত্রিকায় পড়লাম। হ্যাঁ, প্রথম আলোর যে ঈদ সংখ্যা তাতে কিছু অংশ ছাপেছে বিএনপির উত্থান পর্ব প্রসঙ্গে। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে বেরিয়ে এসছে যারা, তাদেরই একজন জিয়াউর রহমান সাহেব এই দল গঠন করেছেন ক্ষমতা দখল করার পরে। এখানে পার্থক্যটা হচ্ছে বিএনপির জন্ম হচ্ছে দল থেকে, আপনার তারা ক্ষমতায় যায়নি, ক্ষমতা থেকে দল হয়েছে, এটা হচ্ছে প্রথম সত্য। তারপরে হচ্ছে সেখানে যারা যোগ দিয়েছেন, মুক্তিযুদ্ধের প্রশ্ন যখন তুলেছেনই আপনি বলি, সেখানে তিনি প্রথমে মশিউর রহমান যাদু মিয়াকেও ডেকেছিলেন। এখন যাদু মিয়ার একটা ইতিহাস আছে। যাদু মিয়া রাজনৈতিক নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেবের বন্ধু ছিলেন। তার অনেক চ্যাকার্ড হিস্ট্রি, একটা ধনিক পরিবারের সন্তান, গরিবের রাজনীতি করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন, আবার সেখান থেকে পালিয়ে এসে আবার পাকিস্তানে যোগ দিয়েছেন। জিয়াউর রহমান যখন তাকেও ডেকেছেন, শাহজিউর রহমান সাহেবকেও ডেকেছেন, এবং পরে শুধু জিয়াউর রহমান কেন, ওর পরপরই গোলাম আজম সাহেবকেও দেশে জায়গা দিয়েছেন। এই যে রাজনীতির গুণাবর্ত হলো, সব মিলিয়ে এই যে আমরা হিসাব করি 32% বা 38%, এইটা কিন্তু অভূতপূর্ব নয়। পৃথিবীর ইতিহাসে আমি খুব সংক্ষেপে বলছি, ফরাসি বিপ্লবের পরেও দেখা গেছে যখন নেপোলিয়ন পরাজিত হয়ে গেলেন, নেপোলিয়ন বিপ্লবের সন্তান হিসেবে উঠেছিলেন, কিন্তু তিনি বিপ্লবের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়ে একটা আপোষে পৌঁছেছিলেন। কিন্তু তিনি যখন ক্ষমতা হারান, তিনি মারা গেলেন 1821 5ই মে তারিখে। তারপরে ইউরোপে কি হলো, দুই রাজবংশের আগমন হতে শুরু করলো, পুরনো বুরবু রাজবংশ আর একটা অর্লিয়ানিস রাজবংশ। এবং 100 বছর পর্যন্ত ফরাসি বিপ্লবের পরে প্যারিস কমিউন পর্যন্ত এই দ্বন্দ্ব চলতে ছিল।
নেপোলিয়নের পরিবার আসলো। এই জন্য বলছি বাংলাদেশে এখন আরো একটা কথা আপনাকে বলতে হবে, শুধু মুক্তিযুদ্ধের আদর্শ নয়, এখানে আওয়ামী লীগ ছিল একটা প্ল্যাটফর্ম 1971, ওটার পার্টির অধিক হয়ে গেছিল। কারণ সব মানুষকে যখন যারা জয় বাংলা বলেছে তারা সবাই যদি আওয়ামী লীগ হয়, তাহলে সবাই তো আওয়ামী লীগের সদস্য হয়নি, এটা জাতীয় দল হয়ে উঠেছিল। কংগ্রেস যে অবস্থায় পৌঁছেছিল 1947 সনে, মহাত্মা গান্ধী বলেছিলেন কংগ্রেসকে ডিজলভ করে দিতে, কারণ এটা প্ল্যাটফর্ম। কিন্তু নেহরু সিদ্ধান্ত নেন এটাকে পার্টি হিসেবে রাখবেন। আমি মনে করি 1972-এর পরে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে আওয়ামী লীগ যদি নিজেকে একটা জাতীয় প্ল্যাটফর্ম ধরে বিভিন্ন দলকে রাজনীতি করতে দিত, তখন অন্য একটা রাজনীতি হতো। সেটা না হওয়ার পরিণতিতে 75 সনের ঘটনা আমরা জানি, তারপরে বিএনপির উদ্ভব হলো। এখন বিএনপির আদর্শ কি? এটা হচ্ছে এই যে বেশিরভাগ লোকের সমর্থন আছে, দেখবেন মৌলানা ভাসানের সাথে যারা গিয়েছিলেন তারাও অনেকেই, সবাই না হলেও বিএনপিতে গেছেন। কাজী জাফর সাহেব গিয়েছেন, কথায় কথায় বলছি ওই লাইনে, তারপরে জাতীয় পার্টি হয়ে তিনি অন্যদিকে বেরিয়ে গেছেন। কিন্তু তখন মশিউর রহমান জাদু মিয়া মারা যাওয়ার পর একটা ছোট বই বেরিয়েছিল, সেই বইতে মেনন ভাই, এখন যিনি মন্ত্রী, তিনি একটা স্মৃতি কথা লিখছেন জাদু মিয়ার প্রশংসা করে, বলে জাদু ভাই আমাকে রক্ষা করেছেন। তিনি জাদু ভাইয়ের কাছে গিয়েছিলেন, ইউনাইটেড পিপলস পার্টি তারা তখন গঠন করেছিলেন, যে আমরা বিএনপিতে যোগ দেব কি দেব না। তখন প্রথমে জাগদল হয়েছিল, তখন জাদু মিয়া বলছে আমি যাচ্ছি তোমরা যাইও না, এই কথা উনি নিজে লিখেছেন। সেই জন্য আমি বলছি অনেক ঘটনা আছে, আমাদের বামপন্থীরা ওখানে গিয়েছে, স্বাধীনতা বিরোধীরাও গিয়েছে। বামপন্থীদের মধ্যে মেননের নামটা নিলাম এই জন্য যে তিনি স্বাধীনতার পক্ষে লড়েছেন, কিন্তু তাদের পারে জাদু মিয়া ঠিক ওইভাবে তার মতো করে লড়তে পারেননি। এই জন্য বলছি নানামুখী, অর্থাৎ আমার কথাটা হচ্ছে এই, স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে মিলিয়ে, সক্রিয় নিষ্ক্রিয় মিলিয়ে আওয়ামী লীগ বিরোধীরাই জোট বেঁধেছিল, এবং তারা সামরিক বাহিনীর সেই অংশ যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে ওই দিকে গেছেন। ফলে আজকে বিএনপি তার লোকে বলছে যে মৃত্যুর পরে মানুষের জনপ্রিয়তা একটু বাড়ে। জিয়াউর সাহেবের মৃত্যুর পর দেখা গেল ঢাকায় একটা জনতার ঢল পড়েছিল, এটা তো অস্বীকার করা যাবে না। সেইটা থেকে এখনকার বিএনপিকে, একই বিএনপি আছে এখন, যেমন ধরেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব বলে থাকেন যে আমাদের জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে হবে। বাজারে গুজব শোনা যাচ্ছে যে চৌধুরী সাহেব আবার ফিরে আসবেন, অলি আহমদ সাহেব ফিরে আসবেন, অর্থাৎ বিএনপি একটা এখন যাকে বলা হয় পুনশ্চিন্তার ভিতর দিয়ে যাচ্ছে। তো আজকে বিএনপির রাজনীতিতে আপনি যে প্রশ্নটা করেছেন ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কয়েকটি লক্ষণ হচ্ছে সে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। যেমন বেগম জিয়ার গতকালকের বক্তৃতা, যেটা আজকে পত্রিকা এবং সংবাদে এসেছে, যে কেয়ারটেকার না হলেও আমাদের চলবে, কিন্তু এটা নিরপেক্ষ সরকার চাই। কিন্তু সেটা যে তারা আজকে বুঝেছেন 2 বছর পরে হলো, তার মানে তারা রাজনীতিতে খেলার মধ্যে এই জায়গায় এসেছেন। আসল বক্তব্য হচ্ছে আমরা একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু তারা এখনো শর্ত দিচ্ছেন যে একটা নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন হবে না। কিন্তু বেগম জিয়ার চেয়েও বেশি বলেন এনজিওরা, যেমন সুজন, তারা বলছে যে এই নির্বাচন কমিশন দিয়ে হবে না। কাজে শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়াচ্ছে জনমতের প্রতিফলনই ঘটতে হবে আমাদের রাজনীতিতে, এবং সেই প্রতিফলন হিসেবে নির্বাচনটা যদি হয় তাহলে বিএনপির একটা স্থান থাকবেই। এখন আপনি যেটা বলছেন যে যে আশঙ্কার কথাগুলো লোকে বলছে বিএনপি তার আদর্শের কোনো পরিবর্তন করছে কিনা, এইটাই হচ্ছে আসল কথা। বিএনপি তার আদর্শে বড় পরিবর্তন করছে না। এখন বেগম জিয়ার গতকালকের বক্তব্যকে যদি আপনি একটা ধারাবাহিক বক্তব্যের অংশ হিসেবে নেন, বিএনপি তার কৌশলে পরিবর্তন আনতে চাচ্ছে, যে আমরা এখন কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি করে সময় নষ্ট করব না, যেহেতু সেটা অবাস্তব। যেমন কয়েকদিন আগে ওনারা বলেছেন জ্বালাও পোড়াও এগুলিতে আমরা চাই না, উনি বলছেন আমরা পরস্পরের মুখ দেখা থেকে বন্ধ করে দেবো, এটা তো চাই না। তার মানে বিএনপি এখন নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চাচ্ছে, এটা আমরা শুভ লক্ষণ বলেই মনে করি। কিন্তু এর ফলাফল কি দাঁড়াবে সেটা এখনো দেখার বিষয়। ধন্যবাদ। ডক্টর আসিফ নজরুল, আপনার কাছে যাই। আপনি মোটামুটি ভাবে অনেকের কাছেই একটু বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, কিন্তু একই সাথে আপনার দেখা না অনেকের কাছে, আমি বললাম হয়তো সেটা তো সলিমুল্লাহ ভাই অনেকের কাছে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। আপনি যখন সলিমুল্লাহ ভাইকে ইন্ট্রোডিউস করেছেন তখন কি এটা বলেছেন? না, আমি পাশাপাশি প্রতিবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন আপনি কি বিএনপির প্রতি সিম্প্যাথেটিক হিসেবে পরিচিত, এটা অন্য কথা। বিএনপির প্রতি না, আমি যে কোনো বিরোধী দলের প্রতি সিম্প্যাথেটিক, কারণ বাংলাদেশের সরকারগুলো এত অত্যাচার করে যে কোনো, যদি আমি সেটা বলতে চাচ্ছিলাম, আমি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল। আমাকে শেষ করতে দেননি না, আমি সেটা না, অনেকের কাছে ডিপেন্ড করে আওয়ামী লীগের কাছে। আবার যদি বিএনপি ক্ষমতায় যায়, আপনাকে আবার বলে গেলাম, অনেক আগে বলেছি, তখন আমি আওয়ামী লীগের সবচেয়ে সহানুভূতিশীল লোকে পরিণত হব, বিকজ বাংলাদেশ সরকারগুলো অত্যাচার করে, নিপীড়ন করে, দুর্নীতি করে। আমি যেটা আপনার সম্বন্ধে বলতে চাচ্ছিলাম তারপরেই সেটা হচ্ছে যে, কিন্তু আমি দেখেছি আপনার লেখাগুলোতে যে আপনি যে কোনো বিষয়ে যখন ভুল ভ্রান্তি করে বিএনপি বা যে কেউ, সেগুলো আপনি কঠোর সমালোচনা করেন, এবং বিশেষ করে আপনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম চলছে সেটার একটা বড় সমর্থক। এই গুণাবলীগুলো আপনার মধ্যে আছে।
তো এই গুণাবলী থাকলে আর বিএনপি বলতে বলার কোনো কারণ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার মোর্শেদ কাছ ভাই থেকে- বলার জন্য খুশি হলাম দ্বিতীয় পার্টটা শুনে। হ্যাঁ, তো আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি, কি মনে করেন আপনি? আমি দেখেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, একদম আমার বিশ্বাস থেকে বলি। অনেকে মনে করে কি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই দৃষ্টিকোণ থেকে বিএনপি রাজনীতিটা দেখে, এটা পার্শিয়াল ট্রু। এর চেয়ে বড় সত্য যেটা, আমি যতটুকু রাজনৈতিক ইতিহাস পড়েছি, সলিমুল্লাহ ভাইরা আপনারা আমার চেয়ে অনেক বেশি পড়েছেন, কিন্তু আমি খুব বুঝার চেষ্টা করেছি বাংলাদেশে বিএনপির যে জন্ম, এটা তো স্বাধীনতা পক্ষ বিপক্ষ মুখ্যই শোনা, তার চেয়েও বড় ইস্যু ছিল আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, কোনো সন্দেহ নাই। স্বাধীনতা সংগ্রামে যেই দল নেতৃত্ব দেয় তার প্রতি মানুষের বিশাল এক্সপেকটেশন তৈরি হয়। ওই এক্সপেকটেশন পূরণ করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়নি। কিছু ছিল তাদের নিজেদের ব্যর্থতা, কিছু ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র, কিছু ছিল বাস্তবতা। এগুলি কারণে মানুষের মনে এত ক্ষোভের জন্ম হয় যে একটা বিরোধী প্ল্যাটফর্ম দাঁড়ানো একটা ফরজ কাজে পরিণত হয়ে গিয়েছিল। জাসদ পারেনি দেখে, সলিমুল্লাহ ভাই ইজ কারেক্ট, জাসদ ওই পলিটিক্সটা করতে পারে নাই দেখে বিএনপির উদ্ভব হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে আপনার যারা বিএনপি করে, যারা বিএনপির প্রতি সিম্প্যাথেটিক, তারা কি আপনার স্বাধীনতার বিপক্ষ শক্তি? এটা সম্ভব? পৃথিবীতে একটা স্বাধীন দেশে অন্যতম জনপ্রিয় দল, কারো কারো মতো সবচেয়ে জনপ্রিয় দল স্বাধীনতা বিপক্ষ শক্তিকে প্রতিনিধিত্ব করে। এগুলি বলা হয় রাজনৈতিক সুবিধাবাদের জন্য। স্বাধীনতার পক্ষ বিপক্ষের মধ্যেই তো অনেক রাজনীতি আছে। যেমন সলিমুল্লাহ ভাইকে সাক্ষী রেখে বলি, উনি অনেক সাংবিধানিক আইন পড়াশোনা করেছেন, উনি আমাকে সাবস্ট্যান্সিয়েট করতে পারবেন স্বাধীনতা পক্ষ বিপক্ষ মানে কি। আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমাদের প্রধানমন্ত্রী কালকে বললেন যে মুক্তিযুদ্ধ যারা আর্মিতে আছে সিনিয়র অফিসার, তাদের পদোন্নতির ক্ষেত্রে যেন মুক্তিযুদ্ধের পক্ষদেরকে আপনার অগ্রাধিকার দেওয়া হয়। তখন আমার মনে তিনটা প্রশ্ন এসেছে, মুক্তিযুদ্ধের পক্ষ কারা? মুক্তিযুদ্ধ পক্ষ মানে হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রকৃত গণতন্ত্রে, যারা সত্যিকার ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, যারা জনগণের সম্মতি নিয়ে সরকার থাকবে এটাতে বিশ্বাস করে। এটা মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা। চেতনা না সলিমুল্লাহ ভাই? দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া, যে কোনো নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তা আর্মির মধ্যে কি এরকম কোনো সিস্টেম আছে যে আর্মি অফিসারদের বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্যে এটা প্রমাণিত হবে উনি দুর্নীতি বিরোধী কিনা, কোনো প্রশ্ন করা হয় না এদের, বা উনি গণতন্ত্রে বিশ্বাস করে কিনা? এগুলি হচ্ছে, আমি এক্সাম্পল এই জন্য টালাম, এগুলি রেটরিক। প্রকৃত কথা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই শব্দটা হচ্ছে রাজনৈতিক বিভাজনের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই হাতিয়ারটা বিএনপির মাথায় এতবার পড়েছে, বিএনপির জবাব দিতে পারেনি। এটা হচ্ছে বিএনপির প্রধান ব্যর্থতা। কিন্তু এইটা কিন্তু যেটা সলিমুল্লাহ খান একটু বললেন যে বিএনপির জন্মের পর জিয়াউর রহমান যেহেতু তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার যে অর্জনগুলো সেইগুলো একটু বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, যেটা শাহজিজের মতো লোককে প্রধানমন্ত্রী করা বা অন্যান্য, তো সংবিধানের তারপরে সংশোধনীগুলি দেখতে হবে তো। বঙ্গবন্ধুর খুনিদের পালিয়ে যেতে সাহায্য করা শাহজিদেরকে নেওয়ার এবং চেয়েও খারাপ যেটা বিদেশে হয়েছে- রিক্রুট করা, জি। বাংলাদেশের দূতাবাসগুলোতে, সেগুলোকে আপনি কিভাবে দেখবেন? আমি ধরেন শাহজিজ, মশিউর রহমান, জাদু মিয়া, তাদের নেওয়ার চেয়েও বড় যে অন্যায় এবং যে ঘটনাটা মানুষকে হার্ট করেছিল সেটা হচ্ছে আমাদের ৭২-এর সংবিধানে যে মূল নীতিগুলো ছিল সেটার বিরুদ্ধে উনি কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলেন। দেখেন, এই পদক্ষেপটা একজন প্রগতিশীল মানুষ হিসেবে আমরা সবাই সমালোচনা করতে পারি, কিন্তু আপনি যদি জনমানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, আজকে আমি সলিমুল্লাহ ভাইকে জিজ্ঞেস করি, এই মুহূর্তে যদি বাংলাদেশে আপনি একটা গণভোট করেন যে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস নাকি ধর্মনিরপেক্ষতা, কে জিতবে সলিমুল্লাহ ভাই? যেই যুদ্ধ তো আমাদের উনি, আমি একটু প্রশ্ন বলি সেটা আপনাকে, নয়। উনি এখানে জনমানুষের রাজনীতি করে একটা চাতুর্যের রাজনীতি করেছেন, ঠিক। এখন রাজনীতির মধ্যে চাতুর্য একটা পার্ট, রাজনীতির মধ্যে কৌশল একটা পার্ট, রাজনীতির মধ্যে দেশপ্রেম একটা পার্ট, রাজনীতির মধ্যে দক্ষতা যোগ্যতা একটা পার্ট। আপনি এই চাতুর্যের জন্য অবশ্যই আপনি জিয়াউর রহমানের সমালোচনা করবেন, বিএনপি সমালোচনা করবেন, কিন্তু শুধু এই চাতুর্য দিয়ে কি বাংলাদেশে টিকে থাকা যায়? আমরা যারা সমালোচনা করি আমরা মনে করি এই চাতুর্য দিয়ে উনি টিকে গেছেন। নো, এই চাতুর্য তো জামাত আরো ভালো করে করে, এই চাতুর্য তো বাংলাদেশের ধর্মাশ্রয়ী দলগুলো আরো ভালো করে করে। তারা কেন টিকতে পারে না? এরশাদ সাহেব কেন টিকতে পারলো না? জিয়াউর রহমান কেন পেরেছিল? তার মানে তার একটা পলিটিক্স ছিল, উনি সবাইকে ইউনাইট করার চেষ্টা করেছেন। উনি যেই পলিটিক্সটা দিয়েছেন, আজকে যখন বি চৌধুরীরা বলে যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি ফিরে যেতে হবে, জিয়াউর রহমানের রাজনীতির মধ্যে অন্তত একটা জিনিস তো ছিল, উনি দুর্নীতি প্রশ্রয় দিতেন না। উনার যত ক্লোজ লোকজনকে আমি চিনি, উনার সাথে যারা ক্লোজ ছিল, যারা একসময় বিচিত্রা পরিবারের সাথে ইনভলভ ছিল, যারা এখন যাদের কেউ এখন অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের, তাদের কাছ থেকে আমরা জিয়াউর রহমানের কথা শুনেছি। আমরা ইয়াং এজে উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন। উনি এখনকার বিএনপি তো সেটা এই তো, এখানেই তো এরোশনটা। ধরেন বিএনপি আজকে পিছালো কেন? বিএনপি পিছালো এক নাম্বার কারণ হচ্ছে, আমি মনে করি লাস্ট যে বিএনপি গভর্নমেন্ট ছিল সেখানে মারাত্মক কিছু ভুল হয়। একটা হচ্ছে দুর্নীতি তো ছিলই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো ছিলই, টেকনিক্যালি একটা মারাত্মক ভুল করে বিএনপি, সেটা হচ্ছে বিএনপি ভারতকে প্রচন্ড চটিয়ে দেয়।
আজকে বিএনপির পক্ষ থেকে যে রাজনীতিটা করা হয়েছে এটা কতটা সত্যি কতটা মিথ্যা অন্য কথা, কিন্তু বহু মানুষ বিশ্বাস করে যে বিএনপি ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রশ্রয় দিয়েছিল, বিএনপি জঙ্গিদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, বিএনপি কিন্তু জঙ্গিদের পরে গ্রেফতার করেছে, জঙ্গি বিরোধী আইন বিএনপি পাশ করেছে, বিচার শুরু করেছে, কিন্তু প্রশ্রয় তো প্রথমে তারা দিয়েছিল। এই ঘটনাগুলো হয়েছে কি, এখন বাংলাদেশের জন্য রাজনীতিতে ভারত একটা বিরাট ফ্যাক্টর। এই ঘটনাগুলো ভারতের প্রধানমন্ত্রী আপনি থাকলে আমি থাকলেও খেপে যেতাম। এটা বিএনপিকে অনেক প্রবলেমে ফেলেছে। এখনকার রাজনীতিতে এটা বিএনপির অন্যতম সংকট। দ্বিতীয় সংকট হচ্ছে বিএনপি আপনার যারা প্রোগ্রেসিভ পলিটিক্স করে, ধরেন আজ একটা সময় যে 5 দল যারা করতো, জাসদ, তারপর আপনার মেনন ভাই, ওনারা তো বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করেছে, কিন্তু এখন সিপিবি বা বাম মোর্চা তারা ওই কনফিডেন্সটা পায় না, গণফোরাম পায় না, ওই জায়গাটায় বিএনপি পিছিয়ে গেছে। আজকে যখন যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলন শুরু হয়েছিল, বিএনপির এই মানে অস্পষ্ট ভাবনা উচিত হয় নাই। বিএনপির স্পষ্টভাবে বলা উচিত ছিল যে জামাতের সাথে রাজনৈতিক মৈত্রী এক জিনিস, যুদ্ধ অপরাধীদের বিচার অন্য জিনিস। অবশ্যই আমি যুদ্ধ অপরাধ সমর্থন করি, অতটা স্পষ্টভাবে তারা বলতে পারে নাই, তারা একটা ধোঁয়াশা রেখেছিল, এটা তাদেরকে পিছিয়ে দিয়েছে। জন্য কামাল হোসেনরা তার সাথে এখন একটা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারে না। থার্ড যে জিনিসটা বিএনপিকে পিছিয়ে দিয়েছে আমি মনে করি, এটা হচ্ছে দেখেন বিএনপির প্রধান নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনার বয়স অনেক হয়েছে, উনি শারীরিকভাবে ওনাকে দেখলে খুব পেল লাগে। আপনি বেগম শেখ হাসিনাকে যদি দেখেন, আওয়ামী লীগ সভানেত্রীকে, ওনাকে মনে উনি আরো বেশি উজ্জীবিত হচ্ছেন দিনে দিনে, আর বেগম জিয়াকে মনে ওনার স্বাস্থ্য প্রচন্ড স্বাস্থ্যহানি করছে। এটা তো ফ্যাক্টর। আরেকটা হচ্ছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, আমি যতটুকু সাংবাদিকতা সূত্রে জানি, শেষের দিকে অনেকাংশে তারেক রহমান নির্ভর ছিল। তারেক রহমানের অনেক খারাপ গুণ থাকতে পারে, হয়তো আছে, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, তার সাংগঠনিক ক্ষমতা খুব ভালো ছিল। এবং এটা আমি বিএনপির পন্থী লোকদের যখন কথা হয়, বিদেশে কনফারেন্সে যাই হয়, তারা সবসময় বলে যে এই সাংগঠনিক সচলতাটা ব্যাহত হয়েছে। একদিক দিয়ে বিএনপি কিছু দুর্নাম থেকে বেঁচেছে উনি নাই দেখে, আবার সাংগঠনিক সচলতাও আপনার প্রবলেমে পড়েছে। এই যে এবং বেগম জিয়ার সাংগঠনিক ব্যর্থতার একটা উদাহরণ হচ্ছে, আপনি বিএনপির মতো একটা আন্দোলনমুখী দল, এই দলে এত বছর ধরে একজন লোক ভারপ্রাপ্ত মহাসচিব কেন? একটা এক্সাম্পল খালি আমি দিলাম। এই দলে ছাত্র দল বলেন, এত বড় একটা সংগঠন ছিল, যুব দল বলেন, এই দলগুলো ক্রমেই এরোশন হলো কেন? এই সত্যগুলা বিএনপিকে রিয়ালাইজ করতে হবে। এর পাশাপাশি আপনি নিজে যেটা বলেছেন, সরকারের দমন নীতি, নির্যাতন, নিপীড়ন, সব সময় সরকারের দমন নীতি, নিপীড়ন, নির্যাতন থাকে। এই নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে টিকে থাকার রাজনীতি বিএনপিকে আত্মস্থ করতে হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমি পায়েল মিরপুর থেকে বলছি। বলুন। আজকে আমার 3 জন অতিথির কাছে একটা প্রশ্ন ছিল যে বিএনপির নেতাকর্মীদের কিন্তু মাঠে নামতে দিচ্ছে না, তাহলে এই অবস্থায় বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াবে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল আর কি। আর একটা ব্যাপার হলো যে যদি এই সরকারের যদি সৎ সাহস থাকে, তাহলে 1 ঘন্টার জন্য ক্ষমতাটা ছেড়ে দিয়ে দেখুক যে জনগণ আসলে কাকে চায়, অথবা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুক যে বিএনপি আসলে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটার জন্য উনি প্রমাণ করবে। ধন্যবাদ। কে উত্তর দেবেন? না, আসলে একটা কথা তো পায়েল যে প্রথম যে প্রশ্নটা করেছে সেটা তো কারেক্ট, যে বিএনপিকে মাঠে দাঁড়াতে দিচ্ছে না। এবং আসিফ নিশি আমার সাথে সমর্থন করবেন যে গত 40 বছরের রাজনীতি আমরা এভাবে কখনো দেখিনি যেটা বিরোধী দলকে তার অফিস করতে দিচ্ছে না, তার অফিস তালাবন্ধ করে রেখেছে, প্রকাশ্যে গুলি করছে। এটা আমরা অতীতে কখনো এভাবে দেখিনি। অ্যাটলিস্ট আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এটা আওয়ামী লীগেরও বোধোদয়ের ব্যাপার আছে যে একটি শক্তিশালী বিএনপি যদি থাকে বা শক্তিশালী বিরোধী দল যদি থাকে, তাহলেই গণতন্ত্রটা আরো শক্তিশালী হয়। এটা গণতন্ত্রের সংস্কৃতির একটা অংশ। এখন যদি বিরোধী দল না থাকে, তাহলে এই যে সরকারের যে সমালোচনাগুলো, সরকারকে সঠিক পথে নেওয়ার যে অ্যাপ্রোচটা সেটা ভেঙে পড়ে। আপনি দেখেন যে আজকে একটা সংসদ আছে, সাংবিধানিকভাবে 5ই জানুয়ারি নির্বাচন বৈধ এবং একটা সংসদ আছে, কিন্তু আমরা এদেশের মানুষ আমরা কনফিউজড যে যারা বিরোধী দলে আছে তাদের লোকজনরা আবার মন্ত্রীও আছেন। সো এই যে কনফিউশনটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে দূর হয়নি। এবং আরো একটা জিনিস হচ্ছে, দেখেন সংসদ হচ্ছে যেখানে আপনি জাতীয় নীতি নির্ধারণী একটা সংস্থা, যেখান থেকে আপনি আইন প্রণয়ন করবেন, যেখানে আপনি জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট নীতিগুলো আলোচনা করবেন। আজকে এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্যার সম্মুখীন, এই যে ধরেন মানব পাচার নিয়ে এত বড় একটা ঘটনা ঘটলো, আমরা কি সংসদে আলোচনা হতে দেখেছি? সেভাবে ডিবেট হতে দেখেছি? দেখিনি। এই যে আজকে আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কি সংসদে আলোচনা হচ্ছে? রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বড় বিতর্ক হচ্ছে, যেটা আমাদের সুন্দরবনের যে হেরিটেজ, সেই হেরিটেজটা ধ্বংসের মুখে, এটা নিয়ে কি কখনো আলোচনা হয়েছে? এবং আপনি দেখেন এই যে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ঢাকায় এসেছিলেন তখন বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং এই চুক্তিগুলো কি আমরা সবাই আলোচনা করার সুযোগ পেয়েছি? আমরা কি সবাই জানি? সংসদে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সংসদে একজন মানে একটি সত্যিকারের বিরোধী দল থাকতো, তাহলে হয়তো এই বিষয়গুলো আলোচনা হলে আমরা বেনিফিট হতে পারতাম। দুর্ভাগ্যজনক কিন্তু আমরা অতীতে দেখেছি যে সংসদে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকার পরও কিন্তু বিরোধী দল সংসদে যায়নি, এই ধরনের বড় বড় ইস্যু নিয়ে আলোচনা হয়নি। এই কালচারটা আমাদের সংসদে কারা শুরু করলো আপনি দেখেন, কখন থেকে শুরু হয়েছে? আসলে আমরা দুদলই করেছে, এবং সূত্রপাত হয়েছে কিন্তু এই পঞ্চম পার্লামেন্ট সংসদ নির্বাচন করার পরে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সংসদকে কার্যকর করার জন্য দায় যেমন বিরোধী দল, ঠিক দায়িত্ব তেমনি সরকারেরও। আসলে এখানে একটা কনফিডেন্স বিল্ডিং মেজার দরকার। পরস্পরের প্রতি এক ধরনের আস্থা সম্পর্ক যদি ডেভেলপ না করে তাহলে সে দেশে গণতন্ত্র কখনোই ডেভেলপ করবে না। আমি কতগুলো জিনিস আমি বিএনপির প্রসঙ্গটাই আমি ফিরে যাই, যে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে আজকের যে আলোচনার বিষয়, এবং সর্বশেষ বেগম জিয়ার যে স্টেটমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের না হলেও একটা নির্বাচন হতে পারে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমি মনে করি এটা হচ্ছে একটা বটম লাইন, এবং এটা হচ্ছে একটা বিএনপির একটা ঘুরে দাঁড়ানোর একটা প্রসেস। অর্থাৎ এতদিন যে বিএনপি যে অবস্থানে ছিল তত্ত্বাবধায়ক সরকার, আমরা বারে বারে বলার চেষ্টা করেছি, আমরা প্রচুর লেখার মধ্যে বলার চেষ্টা করেছি যে বিএনপি এটা দাবি করতেই পারে, এবং এটাও সত্য পৃথিবীর অনেক দেশে, যে গ্রিসের মতো দেশে যেখানে গণতন্ত্রের উত্থান হয়েছিল সেই গ্রিসেও একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, নেপালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমাদের সংবিধান এটা অ্যালাউ করে না। আমাদের সংবিধানকে আপনার মানতে হবে। সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই, ফলে এই কাঠামোটাকে সামনে রেখেই বিএনপিকে সামনে নির্বাচনে যেতে হবে, এবং নির্বাচনের জন্য যে কর্মপন্থা তাকে গ্রহণ করতে হবে। এখন বেগম জিয়া সর্বশেষ গতকালকে তিনি যে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, মানে আমাদের এখানে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, এটা তো ছিল আগে ছিল, কিন্তু এটা আওয়ামী লীগ সরকারই এটাকে পরিবর্তন, হাইকোর্টের রায়, উচ্চ সুপ্রিম কোর্টের রায় দিয়ে রায়। আবার একই সাথে বলা যায় যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কিন্তু আমরা অপব্যবহার করেছি। না, এখন জিনিসটা হচ্ছে আমাদের যে কারণে হয়তো এটা মূল বিষয়টা হচ্ছে একটা, যে আমরা একটা কোট আনকোট সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন চাই। এখন আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে এখানে যে এক ধরনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায়, সেটা যে কোনো ফর্মেই হোক, আপনি সেটা তত্ত্বাবধায়ক দিয়ে করেন অথবা অন্য কোনো ফর্মুলা দিয়ে করেন, একটা নিরপেক্ষ সরকার, যে সরকার একটা সুন্দর ভালো সর্বদলীয় সরকারের কথা তো গত ইলেকশনের আগে আমি সর্বদলীয় বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন। আপনার ডিফারেন্ট আলোচনা একদম চলে যাচ্ছে। তো এইটা নিয়ে করা সেই, কিন্তু আমি যেটা এই কথাটা বললাম এই জন্য যে বেগম জিয়ার এই কনসেপ্টটাকে আমি মনে করি, তার সর্বশেষ বক্তব্যটা আমি মনে করি যে এটা একটা ওপেনিং আপ, এখান থেকে একটা সূত্রপাত হতে পারে যে বেগম জিয়া চাচ্ছেন এরা মূলধারা রাজনীতি ফিরে আসবে, যেটাকে আমরা যেভাবেই বলি নিয়মতান্ত্রিক রাজনীতি, মূলধারা রাজনীতি। ফলে এটাকে সামনে রেখে এক ধরনের সংলাপ হতে পারে, এক ধরনের রিঅ্যাপ্রোচমেন্ট হতে পারে, একটা সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। আমি মনে করি না এভাবে হাইপোথেটিক্যালি বলা যায় কিছু হবে না, বাট আমরা আশা তো করতেই পারি, আমরা আশা করতেই পারি। আমি একটা কথা বলি আপনার, আমরা আশা করতে পারি না, কারণ আপনাদের রাজনৈতিক বাস্তবতা দেখতে হবে। বাংলাদেশে রুলিং পার্টিকে যখন বিরোধী দল চেপে ধরতে পারে ভালো মতো, তখন ছাড়া রুলিং পার্টি কখনো নতি স্বীকার করে না। বিএনপি থেকেও করে নাই, আওয়ামী লীগও করবে না। এখন বিএনপি কি চেপে ধরতে পারবে? চেপে ধরতে পারা যায় দুই ভাবে, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতি, আর একটা হচ্ছে কিছুটা সন্ত্রাসী রাজনীতি। ঠিক আছে, দুই ভাবে চেপে পারা যায়। আমরা দেখেছি নিয়মতান্ত্রিক রাজনীতি করার যে স্কোপ, সেটা সরকার মারাত্মকভাবে ছোট করে ফেলেছে। বিএনপিকে জনসভা করার অনুমতি দেওয়া হয় না। এখন বিএনপিকে গভর্নমেন্ট, আমি যদি গভর্নমেন্টে থাকতাম, আমি যদি কনফার্ম হই যে আমার জনপ্রিয়তার জোরে আমি বিএনপিকে হারাতে পারবো না, তা আমি তো এটাই করতাম। আমি বিএনপিকে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে দিতাম না, বিএনপিকে পেট্রোল বোমাবাজি দিকে ঠেলে দিতাম এবং সারা জায়গায় প্রচারণা অপপ্রচারণা চালাতাম যে বিএনপি বোমাবাজের দল, জঙ্গি দল, যেটা ইনু বলে। এখন বিএনপিকে এই রিয়ালিটি বুঝতে হবে। বেগম যে এটা বললো আর শেখ হাসিনা খুবই খুশি হয়ে বললো আচ্ছা ঠিক আছে আসেন আমরা আলোচনা করি, এগুলি টোটালি অবাস্তব কথা। সরকারের উপর চাপ না, এটা আশাবাদ ঠিক আছে। বিএনপিকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এখন আপনি নিয়মতান্ত্রিক ভাবে করতে হলে আপনাকে ড্রামেটিক কোনো কিছু করতে হবে। ধরেন ফর এক্সাম্পল, আমি চিন্তা না করে বলছি, বিএনপি বলতে পারে ঠিক আছে আমি জামাতের সাথে আর
সংস্রব রাখলাম না, যাক ডক্টর কামাল হোসেন, বি চৌধুরী, কর্নেল ওলি, বাম দল, সিপিবি, আমি একটা উদাহরণ হিসেবে বললাম, ড্রামাটিক কিছু করতে হবে যে ভাই আমরা আসো। বিএনপি বলতে পারে আমি আমার সরকারের আমলে আমি 21শে অগস্ট যে তদন্ত করি নাই ঠিক মতো, তারপর যে আপনার ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে যে আমরা উপযুক্ত পদক্ষেপ নেই নাই, যেই ল্যাঙ্গুয়েজই হোক, এগুলি আমাদের ভুল ছিল। ড্রামাটিক কোনো কিছু করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো ড্রামাটিক পরিবর্তন যদি আসে, তাহলে আমরা জানি ইন্টারন্যাশনাল প্রেশার বাংলাদেশের উপর কতটা মিনিংফুল হয়। এখন ইন্টারন্যাশনাল প্রেশারের চ্যানেল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে আপনার থ্রু ইন্ডিয়া, আমেরিকা বা অন্যান্য কান্ট্রি চ্যানেলটা আপনার ইন্ডিয়াকে এক ধরনের অভিভাবকত্ব দিয়ে দিয়েছে, এটা সত্যি কথা। এখন যদি ইন্ডিয়াকে সাথে ইন্ডিয়ার ওই কনফিডেন্স বিএনপি অর্জন করতে পারে, বা ইন্ডিয়ার চেয়ে আমেরিকা বাংলাদেশের জন্য বেশি ইন্টারেস্টেড হয়, তখন আবার বিএনপি চেপে ধরতে হবে। থার্ড হচ্ছে দেশের ভেতর থেকে যদি কোনো শক্তি, এখন এটা আবার কেউ যেন ভুল না বুঝে, বাংলাদেশের ভেতর থেকে কোনো শক্তি সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। যে কোনো ধরনের শক্তি হতে পারে, ধরেন আওয়ামী লীগের ভেতর থেকে একটা শক্তি হতে পারে, বিএনপির ভেতর থেকে, বিএনপি সরকারের আমলে একটা শক্তি ঘুরে বিএনপির বিরুদ্ধে, আপনার মনে আছে কর্নেল ওলি, বি চৌধুরী, ওনারা বেরিয়ে গেল, বিভিন্ন কথাবার্তা শুরু করলো। এরকম খুব ড্রামাটিক কিছু না ঘটলে আমি মনে করি না যে এই বিএনপির পক্ষে অচিরেই প্রচন্ডভাবে ঘুরে দাঁড়ানো সরকারকে আমরা ফোর্স করলাম একটা ইলেকশন দিতে, এটা হওয়া সম্ভব বলে মনে করি না। একটি জিনিস আমি বলি যে 5ই জানুয়ারি নির্বাচন বয়কট করে কি বিএনপি কোনো ভুল করেছিল কিনা, বিশেষ করে যখন শেখ হাসিনা সংলাপের শুরু করার একটা চেষ্টা করেছিলেন বা টেলিফোন করেছিলেন খালেদা জিয়াকে, সেই সুযোগটা নিতে কি বিএনপি ভুল করেছিল কিনা? ভুল করেছিল। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, তখনই আমরা বলতাম এটা, বিএনপি যেদিন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিল, যখন আসার কথা বলেছিল, সেদিনই যদি বেগম খালেদা জিয়া হরতাল উইথড্র করে বলতে ঠিক আছে আমি আপনার আলোচনার আহ্বানে সাড়া দিতে আসছি, ধন্যবাদ আপনাকে, এটা বলে উনি যদি 1 লক্ষ 1.5 লক্ষ লোক নিয়ে তাদেরকে বসায় রাখতে, তোমরা বসো আমি পিএম এর সাথে আলোচনা করে আসি, আপনি চিন্তা করেন সারাটা দেশ কিভাবে এটার প্রতি নিবদ্ধ হয়ে যেত আর কি। এটা তো ভুল ছিলই। বিএনপি একটা জিনিস বুঝতে পারে নাই যে বিএনপির আন্দোলন করার ক্ষমতা কখনোই আওয়ামী লীগের সমান হবে না। বিএনপি এটাও বুঝতে পারে নাই যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বাংলাদেশের উপর কতটা সুদৃঢ় ভূমিকা রেখেছে। বিএনপি এটাও বুঝতে পারে নাই দেশের ভিতরে বিভিন্ন শক্তি যারা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য ভূমিকা রাখে। আপনি যেটা বললেন যে 1 লক্ষ 1.5 লক্ষ লোক বসিয়ে রেখে যদি খালেদা জিয়া আন্দোলনে যেত, সেটা কি আলোচনায় যেত, সেটা কি সম্ভবত বিএনপির পক্ষে? কারণ একটা জিনিস কিন্তু আমরা জানি যে বিএনপির একটা জনসমর্থন আছে, সেটা ঠিক, কিন্তু সেই জনসমর্থন বিএনপির আবার নাই যে যারা রাস্তায় আন্দোলন। তাহলে আপনাকে একটা এক্সাম্পল দিই, বিএনপি 2014 সনে 3-4টা জনসভা করেছিল, আপনার মনে আছে? মে মাসে একটা, আর হেফাজতের জনসভার আগে পরে একটা। সেই জনসভাতে কত লোক হয়েছিল? একদম এই সরকারের আমলে যেসব টিভি অনুমোদন পেয়েছে তারাও দেখিয়েছে জনসমুদ্র। বিএনপির পক্ষে যারা আছে তারা বিএনপিকে এত মহান দল মনে করে না যে তার জন্য আমি জীবন দিয়ে দিব, কিন্তু সমর্থন করে। যদি নিরাপত্তা বোধ করে বহু লোক নামতো। ওই দিন রাতে বেগম জিয়া যদি বলতো আপনারা আসেন, আমরা পিএম আহ্বান জানিয়েছে, আমরা আপনাদেরকে একটা পথসভা করবো, করে আমি যাব, আমি মনে করি সেদিন মানুষের মনে কনফিডেন্স থাকতো, তখন তারা ওই পরিমাণ ভীত সন্ত্রস্ত অনুভব করতো না। আওয়ামী লীগ এবং জামাতের জন্য এমন লোক আছে যারা জীবন দিয়ে হলেও করবে, বিএনপির জন্য ওই মাত্রার কমিটমেন্ট দেখানোর লোক খুব কম। আচ্ছা, সলিমান খান আপনার কাছে বলি, এটা হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল কথা, কি হতে পারত। বর্তমানে যেভাবে বিএনপি অগ্রসর হচ্ছে, আমি সেই কথায় আসি। বেগম জিয়া গতকালকেও বলেছেন যে কি জঙ্গি করে বাংলাদেশের ইমেজ নষ্ট করা হচ্ছে। ধরেন এই কথাকে সত্যি সত্যি বাংলাদেশের ইমেজ নষ্ট তো হচ্ছেই, কিন্তু ইমেজ রক্ষা করে, যেমন শেখ হাসিনা আজকে ছাত্রলীগকে বললেন 2 দিন আগে, কালকে, যে ভাবমূর্তি নষ্ট করা যাবে না। কাজে আমাদের ভিতরে যদি অবস্থা খারাপ হয়, ভাবমূর্তি তো নষ্ট হবেই। এখন ধরেন বিএনপির গত সরকারের আমলে তাদের এক মন্ত্রী মতিউর রহমান নিজামী কি বলেছিলেন, যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, বলেন নাই? কিন্তু বাংলা ভাইকে সত্যি মিডিয়ার, বিএনপি তাকে ফাঁসি দিতে বাধ্য হয়েছে। এই জন্য বলছি, রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু মিথ্যা কথা বলা যায়, কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বললে মানুষ আর আস্থা রাখে না। এটা হচ্ছে মানে বলা যেটাকে মিথ্যাবাদীর প্যারাডক্স। আপনি সবসময় যদি বলেন আমি মিথ্যা বলি, লোক আপনার কোন কথাটাকে গ্রহণ করবে? কাজে আমি বলছি বর্তমানে বিএনপি যেদিকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, সেখানেও কিছুটা আন্তরিকতার অভাব আছে। একটা হচ্ছে কি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমরা নিরপেক্ষ সরকার চাই, এটা ভালো স্ট্র্যাটেজি। আমি যদি বিএনপিতে থাকতাম আমি তাই বলতাম। এখন আসিফ নজরুল কোন পক্ষে বলছে আমি সেটা বলছি না, আমাকে আওয়ামী লীগের পক্ষে ঠেলে দিয়ে কোনো লাভ নেই। আমরা পৃথিবীতে কোনো নিরপেক্ষ জায়গা নেই, আসলেই নাই। সুতরাং আপনি কোনো না কোনো পক্ষে বলবেন। আমি বলছি যদি আপনি বিএনপির উপদেষ্টা অবৈতনিকভাবে নিয়োজিত হতেনও, আপনি কি উপদেষ্টা দিতেন? আপনি এখন সঠিক উপদেশ দিয়েছেন 5 তারিখের নির্বাচনে না যাওয়াটা ভুল হয়েছে, এটা আমরা রেট্রোস্পেক্টিভলি পিছন দিক থেকে দেখছি, এটা হাইন্ডসাইট। এখন আমি বলছি ভবিষ্যতের কথাই,
বিএনপি এখন যেভাবে বলছে যার যে জঙ্গিদের আসলে কোনো বাংলাদেশে হুমকি নেই, কিন্তু এটা বানানো হচ্ছে। কথাটা কি পুরোপুরি সত্যি? আমি বলছি বাংলাদেশের হুমকি পাকিস্তানের মতো নয় অথবা সিরিয়ার মতো নয়। But আছে। হ্যাঁ, কিন্তু এখানে কিছু কিছু আছে তো, কাজে সেটাকে অস্বীকার না করে আমাদের দরকার জাতীয় স্বার্থের কথা। আসিফ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, এটা অস্বীকার করার কোনো লাভ নেই। আসুন তাহলে, বিএনপি গতকালকে একটা বিবৃতি দিয়েছে, আমি এটা সুলক্ষণ মনে করি। ভারতে এখন এই যে রিভার লিঙ্কিং সিস্টেমের কথা আবার বলছে অর্থাৎ মোদী সরকার, এটার বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশে আওয়ামী লীগেরও করা উচিত। সরকারের এখনই তো নোট ভারবাল দিবে বলে আমরা গুজবে শুনছি। নোটবল পাঠিয়েছে। হ্যাঁ, পাঠিয়েছে, খুবই ভালো। এবং আমাদের সকলের একটা জাতীয় স্বার্থে এখানে বৈঠক হওয়া উচিত। এইখানে কেন বিএনপি রাজনীতি আওয়ামী লীগ রাজনীতি এক হতে পারে না? ধরান তাহলে জাতীয় স্বার্থটা যদি নির্ধারক হয়, তাহলে জাতীয় স্বার্থ রক্ষা করার শ্রেষ্ঠ পথ কোনটা? বাংলাদেশের পানির ব্যাপারটা তো জাতীয় স্বার্থ, অন্যান্য জিনিসের মধ্যে বাংলাদেশের কৃষি তার সাথে জড়িত, বাংলাদেশের আমদানি রপ্তানি তার সাথে জড়িত। আমরা ভারতকে সৎ প্রতিবেশী সুলভ আচরণ আশা করি, কিন্তু ভারতের কাছে অনুকম্পা দয়ার কথা আমি বলছি না। আমরা অনুকম্পা দয়ার ভাষায় কথা বলবো কেন? কিন্তু বিএনপির কোনো কোনো বিবৃতি বর্তমানে মনে হচ্ছে যেন তারা বিএনপি হিসেবে ভারতের ভবিষ্যৎ অনুকম্পা দয়ার জন্য কথা বলছে। আমি বলছি না যে আসিফ বিএনপির উকিল, কিন্তু ওর বক্তব্য বিএনপির উকিলদের চেয়েও বেশি। আপনি বিএনপির পক্ষ থেকেই যেন বলছেন মনে হচ্ছে যে ভারত একটা বড় ফ্যাক্টর, ভারত যা করে এইটাকে আমরা অনেকে বাস্তববাদ বলি, রিয়ালিজম বলি, কিন্তু আসলে এটা এক ধরনের নতজানু নীতি। যে এটা বিএনপি করুক সেটা যেমন অন্যায়, অর্থাৎ ভারতের যারা পূর্বাঞ্চলের বিদ্রোহী তাদেরকে যদি বিএনপির আমলে পাত্তা দেওয়া হয়ে থাকে, আশ্রয় দেওয়া হয়ে থাকে, সেটা অবশ্যই ভারতের বিরুদ্ধে একটা অন্যায়। ভারতও বাংলাদেশের কোনো কোনো বিদ্রোহীকে জায়গা দিয়েছে, পাকিস্তান বলে পাকিস্তান মেজুদেরকে আশ্রয় দিতে, এগুলো তো আমরা জানি, কিন্তু বাংলাদেশ সেই ঐতিহ্য পালন করছে। আমি শুরুর কথা ফিরে আসি, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম নেগোশিয়েবল নয়। বিএনপির রাজনীতির মূল ত্রুটিটা কোথায় আমি বলছি, এবং আসিফের বক্তব্যের সাথে আমার দ্বিমত হচ্ছে এখানেই। জিয়াউর রহমান সাহেব যেটা জনপ্রিয়তার নামে করছে সর্বশক্তিমান আল্লাহর নামে বিশ্বাস, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বেঈমানি। আর যেহেতু আমি ভোট পাবো সেই জন্য এটা করা যেতে পারে না, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা চেয়েছি বাংলাদেশের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের লোক আছে, এই বক্তব্যের উপর ভিত্তি করেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিলাম। কিন্তু বিনা কারণে আপনি শুধু বেশি ভোট পাবেন বলেই, অথবা বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান এই বলে কবি নজরুল ইসলামের গলায় একটা মেডেল দিয়ে তার মাথায় টুপি দিয়ে তারে মুসলমান বানিয়ে রাখলেন, এটা অন্যায়, এটা ঘোরতর বিশ্বাসঘাতকতা। নজরুল ইসলাম তো 1942 সন থেকে কথা বলতে পারেন না, তার গলায় মেডেল দিয়ে টুপি দিয়ে তাকে মুসলমান বানিয়ে রাখা এটা খুব বেশি দেশপ্রেমের কাজ নয়। নজরুল ইসলামের জাতীয় কবি আমরা বলেছি, কিন্তু কোন জাতির কবি? মুসলমান জাতির কবি না বাঙালি জাতির কবি? বাংলাদেশ বিভক্ত হওয়ার পরেও আমরা বাঙালি জাতির উত্তরাধিকার দাবি করি, এইটুকুই আমাদের মানে অহংকার। তো সেইটার সাথে জিয়াউর রহমান সাহেব সোজা কথায় বাংলা ভাষায় বলে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করেছেন। এইখানে বিএনপির রাজনীতি যদি আজকে শতকরা 38 নয় 58 জন ভোট পায়, আমি তার বিরোধিতা করব। এখন আপনি সেই জন্য আমাকে যদি আওয়ামী লীগের লোক বলে হেয় করতে চান, তার বিচার আল্লাহ করবেন। আমি তো আপনাকে আওয়ামী লীগের লোক বলি নাই। হ্যাঁ, লোকে বলে বলে আপনি ইঙ্গিত দিলেন। দুজনের আলোচনার সূত্র ধরে আমি যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4টি বিষয়কে আমি আইডেন্টিফাই করেছি, যে বিষয়গুলোকে কেন্দ্র করে এক ধরনের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আসিফের সাথে দ্বিমত পোষণ করছি। আসিফ অনেকটা নেতিবাচক যে কিছু হবে না, কিন্তু আমি মনে করি রিয়েলিজম হলো এক ধরনের একটা বাস্তবতা। বেগম জিয়া যে তত্ত্বাবধায়ক সরকারের কথা গ্রহণযোগ্যতায় না নিয়ে একটু নিরপেক্ষ সরকারের কথা বলছেন, আমি মনে করি এটা পজিটিভ সাইন। সরকার বিএনপির পক্ষ থেকে সৈয়দ আশরাফ যখন দায়িত্ব নিয়ে যখন বললেন যে আমি নিরপেক্ষভাবে প্রশাসন চালাবো, বিএনপি এটাকে সমর্থন করেছে, আমি মনে করি এটা হচ্ছে পজিটিভ সাইন। বিএনপি বলেছে যে আন্তঃনদী সংযোগ প্রকল্পের ব্যাপারে সরকারের যে কোনো কর্মসূচির ব্যাপারে আমরা তাকে সমর্থন করব, আমি মনে করি এটা পজিটিভ সাইন। এবং সর্বশেষ যেটা বিএনপির মুখপাত্র ডক্টর রিপন বললেন যে একটা স্বাভাবিক রাজনীতি করার অধিকার বিএনপিকে দেওয়া হয়, আমি মনে করি এই জায়গাটাই হচ্ছে মূল জায়গা। বিএনপি যদি স্বাভাবিক রাজনীতি করতে পারে, তাকে যদি সভা সমাবেশ করতে দেওয়া হয়, এবং আমার মনে হয় এই তার যে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা সরকারকেই বরং সহযোগিতা করবে, সরকারের অবস্থানটাই বরং শক্তিশালী হবে। আমি মনে করি এই যে বেজ লাইনটা বিএনপি এখন তৈরি করছে, এই বেজ লাইনটাকে ধরে হয়তো রাজনীতিটা আগামী যেতে পারে। আমি আসিফের মতো ওভাবে আমি বলতে নারাজ, কারণ যে কিছুই হবে না এটা পেসিমিস্টিক। আমি 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 ঠিক চাই যে বরফ গলবে, এবং বরফটা গলবে এই প্রত্যাশাই আমরা করব। একটি জিনিস আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করব, সেটা হচ্ছে তারেক রহমানের যে ব্যাপারটা। তারেক রহমান সাম্প্রতিককালে তার বিভিন্ন বক্তব্যের কারণে বিতর্কিত হয়েছেন, এবং অনেকে বলছেন যে তারেক রহমানের, যদিও আসিফ নজরুল বললেন যে তার সাংগঠনিক দক্ষতা
একটি বড় সম্পদ হতে পারত বিএনপির, কিন্তু তার নানা কারণে তারেক রহমান অনেকে মনে করছেন যে বিএনপির জন্য একটা আপদ। ভবিষ্যতে তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিতে পারবেন কিনা সঠিকভাবে, এখানে অনেকগুলো বিষয়, এখন অনেকগুলো কিন্তু আছে এবং অনেকগুলো সম্ভাবনা আছে। আজিবের একটা কথার সাথে আমি একমত, তার যে সাংগঠনিক ক্ষমতা এটা এটা সত্যিকার অর্থে এটা প্রশংসার যোগ্য। উনি যখন দেশে ছিলেন তিনি গ্রামগঞ্জে যেভাবে ঘুরে বেরিয়েছেন এবং ঠিক তার বাবার মতো গ্রামকে গ্রাম তিনি হেঁটেছেন, তো এটাকে আমি মনে করি একটা পজিটিভ সাইন। এখন তিনি নিশ্চয়ই উপলব্ধি করবেন তার অতীত কর্মকাণ্ড কেন তিনি বিতর্কিত হয়েছেন। তিনি তো আর বাচ্চা ছেলে নন, তিনি নিশ্চয়ই বুঝবেন। তবে বাস্তবতা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতিতে যে এক ধরনের পারিবারিক রাজনীতির ধারা এখানে স্ট্রং, বন্ধনটা অনেক স্ট্রং। ইভেন কি আপনি সর্বশেষ আমি যদি এক্সাম্পলটা আপনাকে দেই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও তার উত্তরসূরি হিসেবে তার ভাইয়ের ছেলেকে নিয়ে আসছেন। ফলে এই উপমহাদেশের এবং ভারতের রাজনীতির যদি আমার কাছে পুরো পরিসংখ্যান আপনাকে আমি দিতে পারবো যে ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র কিভাবে বড় ধরনের প্রভাব ফেলছে প্রতিটি রাজ্যে। ফলে এটা বাংলাদেশে যেমন থাকবে, নেপালও ঠিক তেমনি আছে, পাকিস্তানের কথা আমরা বাদই দিলাম। ফলে এই তারেক রহমান ভবিষ্যতে বিএনপির যে দায়িত্বে আসবেন খুব স্বাভাবিক ব্যাপার। তবে এর বাস্তবতাটা হচ্ছে তিনি হয়তো তার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে ডান্ডি ডাইং মামলায় হয়তো তার একটা বিচার হয়ে যেতে পারে, সেটা আইনের বিষয়, আমি এটা বলতে পারবো না। এবং বিচার হলেন খুব সঙ্গত কারণেই তিনি হয়তো ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। তবে তিনি যে ভবিষ্যতে বিএনপির কাণ্ডারি, এটা দ্বিমত করার সুযোগ কোনো অবকাশ নেই। এবং তাকে বাদ দিয়ে অন্য যারা কেউ যদি বিএনপি কে সংগঠন করতেও চায় খুব লাভবান হবে বলে আমার মনে হয় না। ভাই সময় শেষ হওয়ার আগে দুটা কথা বলি। আমি আমার এই দুই শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে কিছু ব্যাপারে দ্বিমত পোষণ করব। প্রথম কথা হচ্ছে, সলিমুল্লাহ ভাই আমার খুবই প্রিয় একজন গবেষক লেখক, উনার জ্ঞানের ধারে কাছে আমার জ্ঞান নাই। উনি আপনার বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে সাংবিধানিকভাবে বিনাশ করেছে এটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এটা আওয়ামী লীগের অনেক বড় উকিলরাও করতে পারবে না। তার মানে তো উনি আওয়ামী লীগের না, এটাই আমি বলতে চেয়েছি, আমি ওনাকে জানি। আর সেকেন্ড কথা হচ্ছে, তারেক ভাই যেটা বললো, আমি পেসিমিস্ট না, আমি বলেছি কি বিএনপিকে ড্রামেটিক কিছু করতে হবে। ড্রামেটিক কিছু মানে হঠাৎ আমি বললাম নিরপেক্ষতেই রাজি আছি এরকম না। আপনি কি মনে করেন সেই ড্রামাটিকটা কি এমন হতে পারে যে জামাতের সঙ্গ ছাড়া? আমি 3-4টা এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে জামাত বললো জামাতের সাথে আমার রাজনৈতিক জোট আর নাই, আমি এখন অন্য জোট করার চেষ্টা করলো, সিপিবির সাথে কথা বললো, গণফোরামের সাথে কথা বললো, আমি একটা এক্সাম্পল দিয়েছি। সেকেন্ড এক্সাম্পল দিয়েছি বিএনপি কিছু আত্মসমালোচনামূলক কথা বলুক, হ্যাঁ, যেগুলো নিয়ে মানুষের অনেক হার্ট বার্নিং আছে সেগুলি বলুক। দুটি ঘটনা মানে 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং 10টা অস্ত্র মামলা, এই দুটি ঘটনা বিএনপির জন্য 21শে আগস্ট তদন্তে ব্যর্থতা, এবং আমি মনে করি আমি এটা একটা লেখাও লিখেছি যে 15 আগস্ট প্রকাশ্যে ওনার যদি সত্যিকার জন্মদিনও হয় এটা প্রকাশ্যে জন্মদিন পালন করার দিন না, এটা রিয়ালাইজ করা আর কি। আর আরেকটা কথা হচ্ছে কি, দেখেন আপনি যদি এখন এখানে ধরেন আওয়ামী লীগের কি করা উচিত আলোচনা করতেন, তাহলে আমি আওয়ামী লীগকে ওই ধরনের পরামর্শ দিতে পারতাম। আমরা বলতে পারতাম যে আমরা মনে করি আওয়ামী লীগ শুধুমাত্র শর্ট স্প্যানে যদি নিজের কথা চিন্তা না করে অনেক লং ভিশনে দেখে, তাহলে আওয়ামী লীগকে বিরোধী দলকে স্পেস দিতে হবে, নিয়মতান্ত্রিক রাজনীতি করার স্পেস দেন। সেই স্পেস যদি মিসইউজ করা হয় তখন আপনি বলেন যে আমি এখন কঠোর হব বা এই হব। আর আওয়ামী লীগ আরেকটা জিনিস রিয়ালাইজ করতে হবে, যেটা করা উচিত, সেটা হচ্ছে আপনার ধরেন রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, জনমতের তোয়াক্কা না করে আওয়ামী লীগ যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাহলে আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলের মানে এই দলটা যে কতটা এরোশন হচ্ছে এটাও আপনার একদিন আলোচনা করেন যে রাজনৈতিক দল হিসাবে আজকে আওয়ামী লীগ কোথায়। কারণ অনেকেই বলে, এবং আমরা দেখি না যে কোনো প্রোগ্রামে আমরা দেখি না পুলিশি প্রহরা ছাড়া আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে মিছিল করতে দেখি নাই। বহু দিন গেছে এরকম। কেন লাগে আপনার পুলিশি প্রহরা? আপনার সাংগঠনিক সচেতনতা কোথায়? আওয়ামী লীগ কোথায়? এটা কি সরকার আওয়ামী লীগকে গ্রাস করেছে নাকি আওয়ামী লীগ সরকারকে ওইভাবে গাইড করতে পারছে? এই প্রশ্নগুলো আলোচনা হওয়া দরকার। কারণ সলিমুল্লাহ ইজ কারেক্ট, এই দুটা তো মুদ্রার এপিট ওপিট, এবং দুইটা দলের অস্তিত্ব দুইটা দলের সাথে কানেক্টেড কোনো না কোনো ভাবে। আপনার আওয়ামী লীগের আত্মসমালোচনার ক্ষেত্রে একটা পয়েন্ট আমারও মনে পড়ছে। আওয়ামী লীগ প্রায় বলে থাকে 1975-এর পরিবর্তনের 21 বছর পর আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু তারা তো 15 বছর পরে আসতে পারতো ক্ষমতায়। 1991-এর গোড়ার দিকে শীতকালে যে নির্বাচনটা হলো, আপনাদের মনে পড়বে, আমি বিদেশে ছিলাম কিন্তু আমি দেশের খবরাখবর রাখতাম, তখন দেখেছি যে আওয়ামী লীগের লোকেরা এমন ব্যবহার শুরু করেছিল যেন তারাই সরকার গঠন করে ফেলেছে। তারা জিতবে ভাবছিল, কিন্তু তারা যে হেরেছে, এইবার আওয়ামী লীগ হারলো, আবার হারলো ওই আওয়ামী লীগ 5 বছর শাসন করার পর, 1996 নির্বাচনে জেতার পর, তারপর আবার তারা হারলো। সেখান থেকে তাদের একটা শিক্ষা নেওয়া উচিত। সেটা হচ্ছে কি, গণতন্ত্র মানে এই নয় যে 5 বছর পর ভোট হবে। গণতন্ত্রের আরো একটা মানে আছে
যে সরকার পরিবর্তনের সম্ভাবনা তার ভিতরে থাকতে হবে Exactly. এবং সরকার পরিবর্তনের পর যেন আমি তারপরও বিরোধী দল হিসেবে থাকতে পারি, মানে যেটাকে বলে সম্মানজনক হার। হ্যাঁ। তো এখন আমাদের দেশে জয় হয়ে যায় এবং পরাজয় দুটো হয়েছে অসম্মানজনক, অর্থাৎ জিতেও মনে হয় আমি জিতিনি, অন্য গ্রহণ করে না। এই কালচারটা তৈরি করে আমাদের এখন একটা বড় সংকট। এটা কেমন করে হতে পারে? একটা মিনিট আমি শেষ করি। আমাদের মোটামুটি রাজনৈতিক যে বর্তমান আছে, আমি আশা করি আমরা অনেক দিক থেকে অগ্রসর হয়েছি বাংলাদেশে, কিন্তু যেটাকে আমরা কালচার বলি, সংস্কৃতি বলি, সেটাতে আমরা কতদূর অগ্রসর হয়েছি আমি এটা বুঝে উঠতে পারছি না। যেমন একটু সংক্ষেপে বলি, এই যে বেগম জিয়া যে 3 মাস পেট্রোল বোমা আন্দোলন করলেন, তাতে কত লোক মারা গিয়েছে? সদুয়েক হবে, 158 জন। এই গত 11 দিনে আজকে পত্রিকার খবরে দেখেন 251 জন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। দেশে যদি সুশাসন থাকে এটা হতে পারে না। এই যে ধরেন আজকে দেখলাম 65 কিলোমিটার যানজট হয়েছে, একজন ওবায়দুল কাদের নয়, 5 জন ওবায়দুল কাদের রাস্তা রাস্তা ঘুরলে এটা সমাধান হবে না। কারণ সমস্যার গোড়ার মধ্যেই, এই যে রসুনের গোড়ার মধ্যে একটা জিনিস আছে, সেইটা হচ্ছে দুর্নীতি। বিএনপি এটা দূর করার কোনো গ্যারান্টি দিতে পারবে না, আওয়ামী লীগ দূর করার কোনো গ্যারান্টি দিতে পারছে না। এই জায়গাতেই মূল সংকটে যদি না যায় তাহলে আমরা গণতন্ত্র সংকটে যেতে পারবো। আপনার কাছে আসবে একটু পরে। আমার একটা দর্শক আছে, ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমি পারভেজ বলছি জালুকাঠি থেকে। বলুন। যে আমার প্রশ্নটা আসিফ নজরুল স্যারের কাছে, যে আজকে যে ছাত্রলীগের সম্মেলনটা হয়ে গেল, সেখানে একটা ওপেন ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক পন্থায় সেখানে নির্বাচিত হয়েছে কমিটি, সভাপতি, সেক্রেটারি। কিন্তু বিএনপি তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল, সেখানে সে ছাত্রদলটা কিন্তু এইভাবে কোন কাউন্সিলের মাধ্যমে হয় না। সেখানে দেখা যায় যে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে একটা ঘোষণা আসে, সেখানে অছাত্র, বিবাহিত এরকম আসে। তাহলে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে, কিভাবে তারা আন্দোলন সংগঠিত করবে? ধন্যবাদ। দেখেন, আমি একটা জিনিস বলি, আমি আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে শেখ হাসিনার কিছু অসাধারণ দিক আছে। আপনি একটা জিনিস দেখেন, উনি যখন প্রথম ছাত্রলীগের নতুন নেতৃত্বকে আনলো, অনেকে বললো যে এই নতুন নেতৃত্ব পারবে নাকি, এই ট্র্যাডিশন ভেঙে টেকে। উনি এটা এস্টাবলিশ করেছেন এবং আমি উনাকে ধন্যবাদ জানাই। বিকজ ছাত্রলীগ যাই করে পিছনে উনার ইয়ে না থাকলে সম্ভব না। আজকে ভোটের মাধ্যমে একটা একটা অভূতপূর্ব ঘটনা, এবং আমি মনে করি এটা ট্রেন্ড সেটিং একটা ঘটনা ঘটলো বাংলাদেশের জন্য আর কি। উনি কিছু কিছু জিনিস করেন দলের জন্য। প্রথম যখন আপনার একদম ইয়াং লিডারশিপকে নিয়ে আসলো, যে হানিফ সাহেব, সবাই আমরা বলা শুরু করলাম যে আশরাফ সাহেব, হানিফ সাহেব, উনারা তো অত সিনিয়র না, এত ভেটারান লোক থাকতে ওনারা কেন আসলো? এই যে একটা দলের প্রাণ ও প্রবাহকে সক্রিয় রাখা, এটা উনি করেছেন। এবং আমি একটা কথা মনে আপনাকে বলেছিলাম যে আজকে শেখ হাসিনা যেভাবে সৈয়দ আশরাফকে ধরে রাখলেন দলে, উনার নিজের ইগোকেও টু সাম এক্সটেন্ট সমর্পণ করে, এই যে উনার যে এই গুণের দিকগুলা, এগুলি আমরা মাঝে মাঝে লক্ষ্য করি না। এই গুণগুলো বিএনপি নেতৃত্বের মধ্যে কতটুকু আছে এটা দেখতে হবে। কারণ আপনি, এটা সত্যি, আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যে 1990 সনের পর থেকে প্রত্যেকটা সরকার ক্রমাগতভাবে আরো বড় নির্যাতনকারী হয়েছে, এবং তার সর্বশেষ প্রমাণ হিসেবে এই আওয়ামী লীগ সরকার যত বড় নির্যাতনকারী, এটা আগের বিএনপি সরকার ছিল না। তার আগে আওয়ামী লীগ সরকার একটু কম ছিল। এরকম এই নির্যাতন বিএনপির আন্দোলনের শক্তি অনেকাংশে খর্ব করেছে, এটা সত্যি। কিন্তু বিএনপির যে নিজস্ব ব্যর্থতা, যে রিজুভিনেট করা দলকে, বিভিন্ন সাংগঠনিক কাঠামো দাঁড় করানো, নেতৃত্ব দাঁড় করানো, এখানে আমার মনে হয় বিএনপির কিছু কিছু জিনিস হলেও আওয়ামী লীগের থেকে শেখার আছে। জি, ডক্টর তারেক শামসুর রহমান, বিএনপির নেতারাই অনেক নেতাই বলা হয়ে থাকে যে অনেক নেতারাই খুব হতাশ, নিষ্ক্রিয় এবং হতাশ। তাদের টেলিফোন আলাপও সম্প্রতি বেরিয়েছে, সেখানেও দেখা গেছে অনেক বড় বড় নেতা তারা বলছেন যে এই বিএনপি দিয়ে কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি। তো সেটার ব্যাপারে আপনি যদি বলেন। প্লাস এই যে আমরা বলছি যে সরকার আন্দোলন করতে দেয় না, তো এখন দেয়নি, এক সময় আমরা দেখেছি তার পরিণতিতে একটা সহিংস আন্দোলন হয়েছে, সেটা কারো কাম্য ছিল না। কিন্তু ধরেন যদি বিএনপি এখন আবার কোনো সমাবেশ করতে চায় এবং সরকার যদি বাধা দেয়, তখন সেটাও তো মানুষ দেখবে এবং মানুষ সেভাবেই মূল্যায়ন করবে। তা আপনার কি মনে হয়? দুটো জিনিস, আপনি দুটো প্রশ্ন করেছেন। আমার প্রথমটা হচ্ছে যে এটা সত্য কথা, বিএনপির অনেক নেতা তাদের মধ্যে বিভ্রান্তি কাজ করে এবং তারা যে সমস্ত কথাবার্তা বলেছেন ফাঁস হয়ে গেছে, এবং কিভাবে ফাঁস হলো, কেন ফাঁস করলো, কারা ফাঁস করলো, এই নিয়ে নানা প্রশ্ন আছে। তবে বাস্তবতা হচ্ছে যে তারা নিজেরা, আমরা তো দেখেছি যে গত 3 মাসের বেগম যে আন্দোলন করলেন, একজন কোনো বিএনপির কর্মীকে আমরা রাস্তায় দেখলাম না, নেতাদের কর্মীদেরকে আমরা রাস্তায় দেখলাম না। আপনি যদি আমাকে এই মুহূর্তে প্রশ্ন করেন বিএনপির স্থায়ী পরিষদের কতজন সদস্য, আমি সঠিকভাবে নামও বলতে পারবো না। আমি কেন, অনেকেই নাম বলতে পারবে না। তার অর্থটা কি? তার অর্থ যারা বিএনপির নীতি নির্ধারক,
তারা যদি নিষ্ক্রিয় থাকেন, বয়সের ভারে ভেঙে পড়েন, অসুস্থতা থাকেন, সুতরাং তাদেরকে রাখার তো কোনো যুক্তি নাই। ফলে আমার যেটা ধারণা, বিএনপি যেটা পত্রপত্রিকায় থেকে আমরা জানতে পেরেছি যে বিএনপির কাউন্সিল করবে, সেখানে সাংগঠনিকভাবে বেশ কিছু পরিবর্তন আসবে এবং স্থায়ী পরিষদেও পরিবর্তন আসবে, এবং স্থায়ী পরিষদের পরিবর্তন আনাটা খুবই জরুরি, তরুণ নেতৃত্ব আনাটা খুবই জরুরি। কারণ যেটা আতিফও বলতেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক তরুণ নেতৃত্বকে প্রধানমন্ত্রী সামনে নিয়ে এসছেন, এটাই বাস্তবতা। কারণ আপনাকে সামনের দিকে তাকাতে হবে। 21 শতকে এসে সে বয়সের ভারে ক্লান্ত বিভ্রান্ত লোকদেরকে দিয়ে আপনি সামনে এগোতে পারবেন না। সুতরাং আমার ধারণা, আমার বিশ্বাস যে বিএনপি হয়তো তার আগামী দিনে তার যে কাউন্সিল হবে, সেই কাউন্সিলে নতুন ব্লাড তারকে আনবেন এবং নতুন একটা বিএনপিকে আমরা হয়তো আগামী থেকে দেখতে পাবো। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সমাবেশ করার ঘটনা, এবং হাইপোথেটিক্যালি আমরা বলতে পারবো না যে সমাবেশ করতে দেবে না, কিন্তু আমার ধারণা এখন বিএনপি যদি সমাবেশ করতে চায়, সরকার সমাবেশ করতে দেবে। কারণ এটা দুটো দলই এখন উপলব্ধি করতে পারেন যে এক ধরনের সমঝোতাটা প্রয়োজন। আওয়ামী লীগ যেমনি চায় যে বিএনপি একটি নিয়মতান্ত্রিক রাজনীতি করুক, বিএনপিও ঠিক তেমনি চায় যে আমি একটা স্পেস আমাকে দেওয়া হোক যাতে করে আমি রাজনীতি করতে পারি। ফলে এই যে কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে বিএনপি যে 4টি পয়েন্টের কথা আমি বলেছি, যে সেই পয়েন্টগুলো বিএনপি উত্থাপন করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সরকারের কাছে যে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে করতে চাই, আমাকে আপনারা সহযোগিতা করেন। ফলে আমার ধারণা হয়তো রাজনীতিতে বরফ গলবে, এই আশাবাদ আমি করি। এবং সরকার বিএনপি যদি বিএনপিকে মিটিং করতে অনুমতি দেয়, না তো কোনো যুক্তি নেই। বিএনপি করতে চায়, এটা তো রাজনৈতিক দল, একটা বড় তাদের বক্তব্য থাকতেই পারে। এবং আজকে বিএনপি যদি একটা মিটিং করেও সরারদি উদ্যানে, তাতে করে কালকে তো সরকারের পরিবর্তন হচ্ছে না, বরং আমরা এখন তাকিয়ে থাকবো যে বিএনপি কোন কর্মসূচিটা গ্রহণ করে। আসলে মূল বক্তব্যটা হচ্ছে যে অবস্থার মধ্যে দিয়ে 5ই জানুয়ারি একটা নির্বাচনটা হয়েছে, নিশ্চয়ই এটা সাংবিধানিক যত বৈধতাই থাকুক না কেন, এখন সকল দলের একটা অংশগ্রহণটা খুব জরুরি। এখন এই জন্যই আমরা চাই যে একটা নির্বাচন হোক এবং ক্ষেত্রটা তৈরি হোক। ধন্যবাদ। আমাদের সময় শেষ, আজকে শেষ করতে চাই। আপনাদের ধন্যবাদ। আমরাও আশা করি যে বিএনপি সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াক, একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করুক আরেকবার, জামাতের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসুক এবং বাংলাদেশে একটি সত্যিকারের বিরোধী দল, সরকারি দল পাশাপাশি চলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।